উত্তরপ্রদেশের দর্শনীয় শহরগুলির মধ্যে অন্যতম আগ্রা। আগ্রা শহরের নাম শুনলেই আমাদের প্রথমেই যেটা মাথায় আসে তা হলো শ্বেত শুভ্র একটি স্মৃতিসৌধ, যাকে আমরা তাজমহল নামে জানি। এই তাজমহল ভারতের গর্ব, 7 ওয়ান্ডার্সের এক ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য হলো এই তাজমহল। প্রত্যেক বছর লাখ লাখ দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে এই তাজমহলকে একবার এক ঝলক নিজের চোখে দর্শন করবে বলে। তবে এই আগ্রা শহরকে ইতিহাসের শহরও বলা হয়ে থাকে। মুঘল আমলে প্রসিদ্ধ হওয়া এই আগ্রা শহরের উল্লেখ রয়েছে আমাদের মহাভারতের কাব্যেও। এই আগ্রা শহরে রয়েছে বিভিন্ন রকমের স্মৃতিসৌধ এবং বিভিন্ন দেখার জায়গা। তার সাথে ঘুরে দেখব আগ্রা থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত ফতেপুর সিকরি। এই সমস্ত জায়গাগুলো কিভাবে একদিনে ঘুরে দেখতে পারবেন তারই একটি ট্যুর আইটেনারি আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা। কলকাতা থেকে আগ্রা পৌঁছানোর ঠিকঠাক ট্রেন রয়েছে একটি মাত্র, যা কলকাতা স্টেশন থেকে দুপুর 1:10 নাগাদ ছাড়ে। ট্রেন নাম্বার হলো 12319। এই ট্রেন সকাল 10টা নাগাদ আগ্রা ক্যান্ট পৌঁছে দেবে আপনাকে, প্রায় 20 ঘন্টা 50 মিনিটের একটা লম্বা জার্নি কভার করে। কলকাতা থেকে আগ্রা ক্যান্ট যাওয়ার এই ট্রেনটি সপ্তাহে মাত্র একদিন চলে, তা হলো বুধবার। ট্রেনটি সপ্তাহে একদিন চলার দরুন চাহিদা কিন্তু ট্রেনের বেশ ভালোই থাকে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 630 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 1650 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 2 টায়ার এবং ফার্স্ট ক্লাসের সুবিধা পেয়ে যাবেন এই ট্রেনে। তবে এছাড়াও আরও কয়েকটি ট্রেন রয়েছে যা আপনাকে আগ্রা ফোর্ট বা তুন্দলা জাংশন পর্যন্ত পৌঁছে দেবে। তবে আগ্রা যাওয়ার জন্য আপনারা দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করেও পৌঁছতে পারেন। দিল্লি থেকে আগ্রা ক্যান্ট যাওয়ার জন্য প্রচুর ট্রেনের অপশান আপনারা পেয়ে যাবেন। এই জাস্ট আগ্রা ক্যান্টে এসে নামলাম, এবার আমাদের আগ্রা ঘোরার জার্নিটা স্টার্ট হবে। সবার আগে আমরা হোটেলে যাব, তো চলুন স্টেশনের বাইরে থেকে একটা অটো বা গাড়ি নিয়ে আমরা হোটেল পর্যন্ত যাই। আমরা কিন্তু এই ট্যুরটা কাশ্মীর থেকে করছি। কাটরা স্টেশন থেকে আমাদের এই ট্রেনটা ধরেছিলাম আগ্রা ক্যান্টে আসার ট্রেন। আগ্রা ক্যান্ট স্টেশনের বাইরে চলে এসেছি, 1 নাম্বার প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলাম আমরা। বাইরে অটো টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল, আপনারা আপনাদের পছন্দ মতো অটো টোটো বেছে নিয়ে জার্নি করতে পারেন। আমরা আগে থেকে ঠিক করে রাখা হোটেলে যাব এখন। এই অটোটা আমরা আগ্রা স্টেশনের বাইরে থেকে বুক করলাম, এই অটোটা করে আমরা যাব আমাদের হোটেলে। চলুন, অটোটা পুরো রিজার্ভ করেছি, ভাড়া পড়েছে মাত্র 150 টাকা। চলুন, আর আপনারা নিজেদের খুশি মতো বার্গেনিং করে নিতে পারেন। আপাতত অটোতে উঠি, চলুন। আগ্রা স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব প্রায় 5.2 কিলোমিটার মতো, বেশ খানিকটা দূরে। আগ্রার যে তাজমহল আছে তার থেকে মোটামুটি সামনে। মানে লাস্ট টাইম একদম বুকিং করেছি, হোটেল পাচ্ছিলাম না, তার জন্য একটু দূরেই থাকতে হচ্ছে। আপনারা আসলে কিন্তু সামনের দিকেও হোটেল নিতে পারেন এবং একটু দূরেও নিতে পারেন। অটো আমাদের এইমাত্র নামালো হোটেলের সামনে। হোটেল একদম মেন রোডের পাশে। হোটেলের নাম হচ্ছে হোটেল দ্য ফার্স্ট। হোটেলের ভাড়া উইথ এসি 1600 টাকা করে পড়েছিল পার নাইট। তবে সিজন অনুযায়ী হোটেলের ভাড়া ভ্যারি করে, এটা কিন্তু মাথায় রাখবেন। শৈলী ডকুমেন্টেশন করছিল। হোটেলে যখন আসবেন তখন কিন্তু আইডি কার্ড মাস্ট, এখানে বলে না সমস্ত জায়গায় কিন্তু আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন। বাহ, লিফটের ব্যবস্থা আছে। এটা হলো আজকের আমাদের আগ্রাতে থাকার রুম। আসুন রুমটা আপনাদের সাথে শেয়ার করি। এই রুম নাম্বার হচ্ছে 203। এটা কিন্তু ভিউ রুম নয়। আমরা যেহেতু 3 জন রয়েছি তাই বড় মাপের 3 জন শোয়ার মতো একটা খাট রয়েছে আমাদের রুমে। সুন্দর বেড, যেরকম সমস্ত জায়গায় সাজানো গোছানো বেড থাকে, কুশান, পিলো, ব্ল্যাঙ্কেট, রানার সমস্ত কিছু দিয়েছে। তার সাথে টাওয়াল এবং সাবানও দিয়েছে। বেডের পাশেই রয়েছে বেড সাইড টেবিল এবং তাতে রয়েছে ইন্টারকম। এখানে একটা টিভি রয়েছে বেশ বড় মাপের এবং সেটা চলছে। একটা সুন্দর মিরর এবং ক্যাবিনেট রয়েছে যেখানে আপনারা টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। রুমের মধ্যে একটা বেশ কমফোর্টেবল সোফাও রয়েছে। ওনাদের এখানে কিন্তু ইনহাউস ডাইনিং রয়েছে, মেনু কার্ড দেওয়া রয়েছে, আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন। ওয়াশরুম এরিয়ার পাশেই রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, বেশ বড় মাপের। যেহেতু এখানে এখন বেশ গরম তাই আমরা এসি রুম নিয়েছি, এসি এবং ফ্যান দুটোই রয়েছে। এই হলো ওনাদের ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট সিট আছে।
এখানে ওয়াশ বেসিন আছে আর তার উপরেই আছে মিরর। এখানে গিজারের ফেসিলিটি আছে, কারণ এখানে ঠান্ডার সময় কিন্তু বেশ ঠান্ডা পড়ে। বালতি, মগ, ঠান্ডা জল গরম জলের কল দেওয়া আছে। এখানে শাওয়ার আছে আর জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও আছে। এখন আমরা ফ্রেশ হয়ে বেরোচ্ছি সাদার বাজারের উদ্দেশ্যে। সাদার বাজারে একটা চাট গলি আছে যেখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, সেগুলো ট্রাই করব। চলুন। আমাদের হোটেলের সামনে থেকে একটা টোটো নিলাম, পুরো টোটোটা আমরা রিজার্ভ করেছি, 100 টাকা নেমে পড়লো। ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার দুটোই আমরা এই সাদার বাজার থেকেই সেরে নিয়েছিলাম। এই সাদার বাজারের এই গলিটাকে চাট গলিও বলা হয়ে থাকে, তবে এখানে ননভেজ কোনো আইটেমই পাবেন না, সব কিছুই পিওর ভেজ। আমরা বেশ বিভিন্ন ধরনের খাবার দাবার ট্রাই করেছিলাম, সবকটাই বেশ টেস্টি ছিল এবং বেশ রিজনেবলও মনে হয়েছে। এই দিন সকাল সকাল ডিনার সেরে হোটেলে ফিরে আসুন এবং রেস্ট নিন। পরের দিন একটা লম্বা ট্যুর প্ল্যান সাজানো রয়েছে আপনাদের জন্য। আগের দিনই কিন্তু পরের দিন ঘুরতে যাওয়ার একটা গাড়ি ঠিক করে রাখতে হবে। আমরা গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, আপনারা চাইলে হোটেলের সাথেও কথা বলে নিতে পারেন। এখন সকাল 6:10 বাজে। এখন আমরা যাচ্ছি আগ্রার লোকাল সাইট সিন, তার সাথে ফতেহপুর সিক্রিটাও ঘুরবো। এই সাইট সিনগুলো করতে গাড়ি আমাদের হোটেলের নিচেই দাঁড়িয়ে আছে। চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠি। এই গাড়িটা করে আমরা যে ঘুরতে যাবো, এই গাড়িটা আমরা কালকেই ঠিক করে রেখেছিলাম। তো বলেছিলাম আমাদের হোটেলের সামনে আসতে, 6টার সময় টাইম দিয়েছিলাম, একদম এক্স্যাক্ট 6টার সময় চলে এসেছে। আর গাড়িটা কিন্তু ফুল এসি গাড়ি। ব্যাপারটা হচ্ছে ফতেহপুর সিক্রি এখান থেকে অনেকটা দূরে, আপনারা চাইলে অটো করেও ঘুরতে পারেন, কিন্তু বেশ অনেকটা টাইম লেগে যাবে। তার জন্য আমরা এই 4 হুইলারটা বুক করলাম। ফতেহপুর সিক্রি দাদা বলছে এখান থেকে মানে 45 কিলোমিটার, মানে 45 কিলোমিটার যাওয়া এবং 45 কিলোমিটার আসা, মানে টোটাল 90 কিলোমিটার। মেট্রো স্টেশন পার্কিংয়ের সামনে আমাদেরকে নামিয়ে দিল। আমাদের গাড়ি এখান থেকে আমাদেরকে 200 মিটার হেঁটে বা ব্যাটারি গাড়িতে যেতে হবে। চলুন, 10 টাকা করে শু কভার কিনলাম, কারণ আমাদের তাজমহলের ভেতরে ঢোকার টিকিট রয়েছে। চলুন যাওয়া যাক ভেতরে। আচ্ছা, এই ভেতরে যাওয়ার জন্য কিন্তু কোনো মাইক টাইক কিছু অ্যালাউ করলো না। আমরা তো গোপ্রোর সাথে মাইক লাগাই, ফোনের সাথেও মাইক লাগিয়ে ভিডিও করি, সেগুলো কিন্তু অ্যালাউ করে না। আমি যতদূর জানি ট্রাইপডও অ্যালাউ করে না। এগুলো হচ্ছে জুতোর কভার, শু কভার। 10 টাকা করে নিল, 3টে নিলাম, কারণ আমাদের কিন্তু তাজমহলের ভেতরের টিকিট আছে। এই যে, এছাড়াও কিন্তু মোবাইল চার্জার, হেডফোন এগুলো অ্যালাউ করে না। খাবার টাবার নিয়ে আসতে পারবে না, জলের বোতল অ্যালাউ করে। আর টিকিট কিন্তু আমরা অনলাইনে কেটে নিয়েছি। আর আপনারা যারা অনলাইনে কাটতে পারবেন না, এখানে এসে মানে অফলাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন। ইন্ডিয়ার প্রত্যেকটি হেরিটেজ সাইটের টিকিট যে লিঙ্ক থেকে কাটা হয়, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আগের দিনই এই লিঙ্কে ক্লিক করে আপনারা টিকিট কেটে নিতে পারেন। তবে যারা লিঙ্ক থেকে টিকিট কাটতে কমফর্টেবল ফিল করবেন না, তারা প্রত্যেকটি সাইটের বাইরে স্ক্যানার দেওয়া থাকে, সেখান থেকে স্ক্যান করেও টিকিট কাটতে পারেন। এই যে গল্ফ কারগুলো বা ব্যাটারির কারগুলো আমাদেরকে তাজমহল পর্যন্ত ছেড়ে দেবে। এগুলোতে পার হেড 20 রুপিস করে নিচ্ছে। নেমে গেলাম গল্ফ কার থেকে। ওই মোটামুটি 200 থেকে 300 মিটার হাঁটা। আপনারা চাইলে ইজিলি হেঁটে চলে আসতে পারেন, সঙ্গে মা আছে বলে আমরা গল্ফ কারে আসলাম। আমার যে ক্যামেরা ট্রাইপডটা ছিল সেটাও গাড়িতে রেখে আসতে হলো, ট্রাইপড একদমই অ্যালাউ নেই। আর যে ফ্ল্যাশ লাইটটা ছিল সেটাও গাড়িতে রেখে আসতে হলো, বললো ফ্ল্যাশ লাইটও ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এই হচ্ছে লাইন, এই লাইনটা হচ্ছে তাজমহলের ভেতরে এন্টার করার জন্য। কি বড় লাইন দেখুন। ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি। এটা হচ্ছে অফলাইন টিকিট বুকিং কাউন্টার, এখান থেকে আপনারা অফলাইনে টিকিট পাবেন। এখন কিন্তু সকাল সকাল বেশি লাইন দেখছি না, লাইন কমই আছে। তো সবসময় চেষ্টা করবেন যে অনলাইনে টিকিট কেটে আসার। এখন সিকিউরিটি চেক হবে। এটা হচ্ছে মেয়েদের লাইন আর এদিকে হচ্ছে ছেলেদের লাইন। এখানে কিন্তু ক্লক রুম আছে, ক্লক রুম ফেসিলিটি কিন্তু ফ্রি। এটা হচ্ছে ওয়েস্ট গেট, এই গেটটা দিয়ে কিন্তু আমরা এন্টার করলাম। ভেতরে ঢোকার আগে কিন্তু প্রচণ্ড চেকিং। এই আমার ব্যাগ ট্যাগ সমস্ত কিছু জমা নিয়ে নিয়েছিল। আচ্ছা, ব্যাগের ভেতরে আমার হচ্ছে চুইং গাম ছিল কতগুলো, সেগুলো নিয়ে ফেলে দিল। আপনারা কিন্তু হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, ট্রাইপড, আরও অনেক রকমের মানে যে কোনো খাবার জিনিস ফিনিস নিয়ে ঢুকতে পারবে না। জলের বোতল অ্যালাউ করে, তো সেগুলো একটু দেখে বুঝে শুনে নিয়ে আসবে, নাহলে কিন্তু ক্লক রুমে রাখতে হবে, নাহলে ওনাদের যে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেয়। তাজমহলের ভেতরে এন্টার করে গেছি। উফ, কি লাগছে, এতদিনের স্বপ্ন ছিল, শেষ পর্যন্ত স্বপ্নটা পূরণ হচ্ছে। কি সুন্দর দেখুন জায়গা। আচ্ছা, আমরা এদিকটা দিয়ে ঢুকে আসলাম ওয়েস্ট গেট দিয়ে, আর এই সাইডটা হচ্ছে সাউথ গেট।
হলো গেটের কারুকার্য, দেখুন কি সুন্দর কারুকার্য। উপরে না উর্দুতে কিছু লেখাও রয়েছে, কি অপূর্ব। তাজমহলে প্রবেশের জন্য আমরা অনলাইনে টিকিট কাটায় আমাদের খরচা পড়েছিল পার হেড 45 টাকা করে, এবং ভেতরের মিউজিয়ামে ঢোকার জন্য পার হেড খরচা পড়বে 200 টাকা করে। অফলাইনে কাটলে এই 45 টাকাটাই কিন্তু 50 টাকা হয়ে যাবে পার হেড। ফাইনালি তাজমহল দেখার পালা। ভেতরে কিন্তু এন্টার করে গেছি, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে দেখুন। আর এখানে ক্যামেরা নিয়েও দাঁড়িয়ে আছে, ক্যামেরা নিয়ে ছবি তুলতে গেলে কিছু টাকার বিনিময়ে আপনাদেরকে ছবি তুলে দেবে। আর প্রচুর ফরেনার এসছে দেখছি। ফাইনালি দাঁড়িয়ে আছি 7 ওয়ান্ডার্সের 1 ওয়ান্ডার্স, যেটা আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে অবস্থিত তাজমহলের সামনে। সে তো শুভ্র তাজমহল, শুনেছি নাকি পূর্ণিমার রাতে আরো বেশি সুন্দর লাগে। পূর্ণিমার রাতে তো আসতে পারলাম না, তবে দিনের আলোতে এত সুন্দর লাগছে। ক্যালেন্ডারে, বিভিন্ন ফটোতে, লোকের বাড়িতে বা লোকের তোলা ফটোতে অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স সেটা সত্যিই বলে প্রকাশ করা যায় না, সেটা টোটালি আলাদা। তো এত ভালো লাগছে, বিশ্বাস করুন। তাজমহলের সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি এখান থেকে নড়বো না। আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখি যে এত সুন্দর একটা ইমারত কি করে তৈরি হতে পারে। ভালোবাসার প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই তাজমহল। কি অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ইতিহাস, এর কোনায় ইতিহাস লুকিয়ে রয়েছে। চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখি। আমরা অক্টোবর মাসে তাজমহল ভিজিট করছি, মানে আগ্রায় আমরা অক্টোবর মাসে এসেছি। অক্টোবর মাসের এটা শেষের দিক প্রায়। এই সময় কিন্তু সকালের দিকে, রাতের দিকে বেশ হালকা ঠান্ডা রয়েছে, ওয়েদারটা ভালো রয়েছে, কিন্তু রোদ ওঠার সাথে সাথে গরমটা বাড়ছে। আর আজকে যেহেতু স্যাটারডে, তার জন্য কিন্তু আজকে প্রচুর ভিড়। আপনারা পারলে কিন্তু উইকডেজে আসার চেষ্টা করবেন, উইকেন্ডে বলে প্রচণ্ড ভিড়। তাজমহল একটি স্মৃতিসৌধ, যা শাহজাহান বানিয়েছিলেন তার প্রিয় স্ত্রী মুমতাজের মৃত্যুর পরে তার স্মৃতির উদ্দেশ্যে। এই তাজমহল বানাতে প্রায় 22 বছর সময় লেগেছিল এবং তৈরি করতে প্রায় 20,000 শ্রমিক লেগেছিল। এখন তাজমহলের ভেতরে যাব, চলুন। তাজমহলের ভেতরে যাওয়ার জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হয়েছে, মানে সেটা আমরা অনলাইনেই টিকিটটা কেটেছি। তাজমহলের ভেতরে ঢোকার জন্য এটা হচ্ছে অফলাইনে টিকিট কাউন্টার, 200 টাকা করে পার হেড নিচ্ছে। এই টিকিটটা কিন্তু আপনারা বাইরে পাবেন না, এই টিকিটটা আপনাদেরকে ভেতরে এসেই কাটতে হবে। এখান থেকে কিন্তু শু কভার লাগবে, শু কভার পরতে হবে। এই যে শু কভার, আমরা কিন্তু এই শু কভারটা বাইরে থেকে কিনে এনেছি। কত টাকা নিল? 10 টাকা। 10 টাকা করে। একটু দেখে বুঝে নেবেন, ছেঁড়া থাকে, আমারটা যেরকম ছেঁড়া রয়েছে। এইদিকে দেখুন শু স্ট্যান্ড রয়েছে, আপনি এখানে শুয়ের কাভারও নিতে পারেন, আবার শু রেখেও যেতে পারেন। এই যে এখন আমরা তাজমহলের ভেতরের মিউজিয়ামে ঢুকবো, চলুন। স্পর্শ করে দেখলাম। এই সম্পূর্ণ ট্যুরটা করতে আমাদের গাড়িতে খরচা পড়েছিল 3,400 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে, তবে 3 থেকে 3,500 টাকার মধ্যেই ওঠানামা করে। আপনারা দরাদরি করে নেবেন। গাড়ি ঠিক করার সময় কথা বলে নেবেন টোল ট্যাক্স কে দেবে, আপনি না ড্রাইভার নিজেই দেবে। তাজমহলের একদম সামনে চলে এসেছে, এখন ভেতরে ঢুকবো। বেশ ভালো দেখছি লাইন পড়েছে। সামনে শৈলী দাঁড়িয়ে আছে আর মা দাঁড়িয়ে আছে, দেখুন তাজমহলকে কিভাবে দেখছে দেখুন। ফাইনালি এখন তাজমহলের ভেতরে এন্টার করব। এই হচ্ছে শু কভার, বাইরে বেরিয়ে এসেছি। এটা তাজমহলের ভেতরটা। এই হচ্ছে যমুনা নদী, এইদিকে হচ্ছে আগ্রা ফোর্ট। এই যে আগ্রা ফোর্ট দেখা যাচ্ছে, এটাতেও আমরা যাব। তাজমহলের ভেতরে ঘুরে আসলাম। তাজমহলের ভেতরে কিন্তু ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, আর আপনারাও করার চেষ্টা করবেন না, কারণ ফটো বা ভিডিও তুললে কিন্তু সেটা ডিলিট করেই দিচ্ছে। তার জন্য সাবধান, আর ফাইনও করতে পারে। তবে যেহেতু জিনিসটা বারণ করছে,
তার জন্য কিন্তু না করাই ভালো। দারুণ সুন্দর ভেতরটা, তাজমহলের ভেতরের আর্কিটেকচার এবং বাইরের আর্কিটেকচার দেখার মতো, দারুণ সুন্দর, দারুণ দারুণ। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে এবং ওয়াশরুমেরও ব্যবস্থা আছে ভেতরে। তাজমহলের ভেতরে এন্টার করার জন্য কিন্তু মানে যাদের প্রায় প্রবলেম আছে, যারা হাঁটতে পারেন না, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। চলে এসেছি ফাইনালি পার্কিংয়ে, এখন গাড়ি করে নেক্সট ডেস্টিনেশনে যাব। এখন আমরা যাব হচ্ছে লালকেল্লা। আমাদের গাড়ি আগ্রা ফোর্টের যে পার্কিংটা আছে সেখানে নামিয়ে দিল। আমরা এখন আগ্রা ফোর্টের সামনের দিকে যাচ্ছি। তাজমহল থেকে আগ্রা ফোর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3.1 কিলোমিটার মতো। ওই গাড়িতে 10 মিনিট মতো টাইম লাগলো। এটা হচ্ছে আগ্রা ফোর্টের টিকিট বুকিং কাউন্টার। যারা অফলাইনে টিকিট কাটতে চান এখান থেকে টিকিট কাটতে পারেন। এই হচ্ছে অফলাইনে টিকিট কাউন্টার, পার হেড 50 টাকা করে, মানে অফলাইনে কাটলে। স্ক্যানার দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্যান করেও টিকিট কেটে নিতে পারেন। এই হচ্ছে আগ্রা ফোর্ট। ফাইনালি আগ্রা ফোর্টের ভেতরে ঢুকে গেছি। এখানেও কিন্তু বেশ কড়া সিকিউরিটি রয়েছে, কোনো কিছুই অ্যালাউ না। যেই জিনিসগুলো তাজমহলের ভেতরে নিয়ে যাওয়া যায় না সেগুলো কিন্তু আগ্রার কোনো সাইড সিনেই নিয়ে যেতে পারবে না। এখানে বসার সিটও আছে। কি সুন্দর কাজ দেখুন ভেতরে। আগ্রা ফোর্টের টিকিটটাও কিন্তু আমরা অনলাইনে কেটেছি, মানে সমস্ত যেই জায়গাগুলো আমরা ঘুরবো সেই জায়গার টিকিট কিন্তু আমরা অলরেডি অনলাইনে কেটে রেখেছি। আপনারা যদি এই সমস্ত জায়গাগুলো ঘুরতে চান অবশ্যই অনলাইনে টিকিটগুলো কেটে রাখবেন, তাতে আপনাদেরই সময় বাঁচবে। কারণ তাজমহল ঘুরতে আপনাদের মোটামুটি 2-3 ঘন্টা এমনি আরামসে কেটে যাবে। যদি আর একটু বেশি টাইম কাটিয়ে নেন ছবি তুলতে, ভিডিও করতে, তাহলে তো মানে 5-6 ঘন্টা দেখতে দেখতে আপনাদের কেটে যাবে। আমাদের অলরেডি অনেকটা টাইম কেটে গেছে। এখন টাইম আপডেট হচ্ছে 9:16, মানে অনেকটা টাইম আমাদের ওভার হয়ে গেছে। 12টার মধ্যে আগ্রার যে সাইট সিনটা আছে, লোকাল সাইট সিনটা, সেগুলো আমাদেরকে করতেই হবে। যেটা হচ্ছে ফতেপুর সিক্রি, সেটা হচ্ছে আমরা 12টার পরে যাব, মানে দুপুর 12টার পরে। সামনে ঢুকে এসেই দেখতে পাবেন এখানে বেবি কেয়ার রুম আছে। কোনো রকম প্রবলেম হলে এখানে যোগাযোগ করতে পারেন। আর এদিকে হচ্ছে স্ট্রেচার, হুইল চেয়ার, ফার্স্ট এডের সুবিধা আছে এখানে। এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরের বাথটব। এটা হলো জাহাঙ্গীর মহল, এর ভেতরে আঙ্গুরি বাগও আছে, তো ভেতরটায় যাই চলুন। কত পাখি দেখুন এখানে। দাঁড়িয়ে আছে আগ্রা ফোর্টের মধ্যে। মুঘল স্থাপত্যের একটা অসাধারণ নিদর্শন এই আগ্রা ফোর্ট, তাজমহল, এই সমস্ত জিনিস সম্পূর্ণ আগ্রা জুড়ে ছড়িয়ে রয়েছে। ভীষণ সুন্দর কারুকার্য, এত ভালো লাগছে দেখতে। হিস্টোরিক্যাল প্লেসে এসে এমনিই বেশ অন্যরকম একটা ফিলিং আসে, এখানে এসে তো আরও বেশি ভালো লাগছে। দেখুন তাজমহল, যমুনা, সমস্ত কিছু একসাথে। দারুণ ভিউ, দারুণ ভিউ। সম্পূর্ণ ফোর্টটা ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। সম্পূর্ণটা তো ভিডিওতে দেখানো সম্ভব না, তার জন্য কিন্তু আসতে হবে আপনাদেরকে। কি সুন্দর দেখুন জায়গাটা, ওয়াও। এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, মানে সমস্ত আগ্রার যে সাইট সিনগুলো আছে সমস্ত জায়গায় মোটামুটি হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আঙ্গুরবাগে। আঙ্গুরবাগ নাম এসছে আঙুর থেকে। এখানে প্রচুর আঙুরের গাছ লাগানো ছিল নাকি, আর রানী নাকি এখানে বসেই আঙুর খেতেন। এটা হচ্ছে খাসমহল। কি সুন্দর দেখুন ভেতরটা, পুরো মার্বেল পাথর দিয়ে করা, কি দারুণ দেখতে লাগছে দেখুন। ভেতরের কাজটা দেখুন। এটা হচ্ছে নাগিনা মসজিদ, এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। ওয়াও, এই জায়গাটা দেখুন। এটা হচ্ছে ব্রিটিশ আমলের ক্যানন। চেয়ারের জন্য কিন্তু চার্জেসও আছে 750 টাকা। এখন যাচ্ছি আগ্রা ফোর্ট থেকে
ঈদ মাদুদুল্লাহ বলে যে জায়গাটা সেইখানে। আগ্রা ফোর্ট থেকে দূরত্ব হচ্ছে 4.4 কিলোমিটার। গুগল ম্যাপে টাইম লাগবে দেখাচ্ছে 10 থেকে 15 মিনিট। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঈদমাত উদ্দৌলা। সুন্দর স্মৃতিসৌধটা রয়েছে, স্মৃতি সমাধিটা, একে বেবি তাজ বা জুয়েলারি বক্স অনেক কিছুই বলে ডাকা হয়, সেটার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম 20 টাকা করে। এখানে আসার পর কিন্তু আরও 5 টাকা করে এক্সট্রা নেওয়া হলো আমাদের থেকে। অফলাইনে বললো যে এটাতে 2 ধরনের সরকারি টিকিট কাটতে হয়, তাই জন্য কেন নিল জানি না। যেহেতু টিকিটের প্রাইসটা কম 5 টাকা করে, তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে দিয়ে দিলাম। মানে স্টেট গভর্নমেন্টের জন্য 5 টাকা করে নেয় আর সেন্ট্রাল গভর্নমেন্ট 20 টাকা করে নেয়। আর যদি আপনারা অফলাইনে কাটেন তাহলে কিন্তু মানে এই টিকিটটায় 30 টাকা নেবে। আমাদের 25 টাকা পড়লো, এই টিকিটটা 30 টাকা নেবে। আর সমস্ত জায়গায় তাজমহলেও কিন্তু অফলাইনে যদি টিকিট কাটেন তাহলে 5 টাকা করে কম পড়বে। আমার পিছনেই রয়েছে বেবি তাজ। এটা হলো মির্জা গিয়াস বেগ, যিনি কিনা জাহাঙ্গীরের মন্ত্রী ছিলেন, তার সমাধিস্থল। উনি জাহাঙ্গীরের রাজসভার মন্ত্রী থাকার সাথে সাথে নূরজাহান মানে জাহাঙ্গীরের বেগম নূরজাহানের বাবাও ছিলেন। তো নূরজাহান বেগম তার পিতার মৃত্যুর পর পিতার সম্মানার্থে এই সমাধিস্থল তৈরি করেন। এবং এই সমাধিকে বেবি তাজ বলার আরেকটা কারণ হলো, বলা হয় এর যে কারুকার্য, এই যে সুন্দর কারুকার্য, হোয়াইট মার্বেলের কারুকার্য, এটা দেখেই শাহজাহান ইন্সপায়ার হয়ে তাজমহল বানিয়েছিলেন, তাই একে বেবি তাজ বলা হয়ে থাকে। এছাড়া এই সম্পূর্ণ স্মৃতিসৌধটা কিন্তু দেখতে অনেকটা গয়নার বাক্সের মতো, তাই একে জুয়েলারি বক্সও বলা হয়ে থাকে। পরবর্তীকালে মির্জা গিয়াসের স্ত্রীর সমাধিও তার পাশেই এইখানেই বানানো হয়েছিল। গাছের নিচে বসে আছি, শৈলী আর মা দুজনে ওয়াশরুমে গেল। সমস্ত জায়গায় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে এবং বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমগুলো। আমরা এখন যাচ্ছি মেহতাব বাগ। মেহতাব বাগের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার, একদমই সামনে। সমস্ত জায়গাগুলোই কিন্তু বেশি দূরে না, সব ওই 3 থেকে 4 কিলোমিটারের মধ্যে। চলুন, মোটামুটি সামনে চলে এসেছি, একদমই সামনে। আর এই মেহতাব বাগ থেকে একটা দারুণ জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মেহতাব বাগে গিয়ে আপনাদের দেখাবো। এসেছি এখন মেহতাব বাগ বলে একটা জায়গা। এখান থেকে আসলে মেনলি একটা বাগান টাইপের, এখান থেকে মেনলি তাজমহলের একটা দারুণ ভিউ পাওয়া যায়, সেটার জন্যই এই জায়গাটা ফেমাস। আমরাও জাস্ট তাজমহলটা দারুণভাবে তুলবো বলেই এসেছি আর কি। মা নিচু হয়ে দেখছে ওদিকে কিছু দেখা যাচ্ছে নাকি। চলুন, এখানে যেখানে আমাদের নামালো পার্কিং থেকে কিন্তু আবার টোটো নিতে হবে, টোটো করে যাওয়া আসা করতে হবে, বেশ অনেকটা দূর। তো চলুন, এই হচ্ছে টোটো আর আমাদের গাড়ি এইখানে দাঁড়িয়ে আছে, আর তার পাশে হচ্ছে টোটোর পার্কিং। বললো আসা যাওয়া নিয়ে 100 টাকা নেবে, যাওয়ার 50 টাকা আর আসার 50 টাকা। আমরা টিকিট সমস্ত কিছু চেক করিয়ে মেহতাব বাগের ভেতরে এন্টার করে গেছি। আচ্ছা, এখানে টিকিট ফেয়ার হচ্ছে পার হেড 25 টাকা করে যদি অফলাইনে কাটেন, আর অনলাইনে কাটলে পার হেড 20 টাকা করে। চলুন, আপনাদেরকে এইবারে তাজমহলের ভিউটা দেখাবো। তাজমহলের ব্যাক সাইডেই হচ্ছে এই মেহতাব বাগ। চলুন দেখায় আপনাদেরকে। আর জায়গাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। জায়গাটা কি সুন্দরভাবে সাজানো, এ দেখুন আমলকির গাছ, দেখুন কত আমলকি হয়ে আছে এখানে। দেখুন মেহতাব বাগের ভেতরে আমলকির গাছ দেখুন। মেহতাব বাগ ঘোরা শেষ, এখন আমরা যাব ফতেপুর সিকরিতে। তো মেহতাব বাগ থেকে ফতেপুর সিকরির দূরত্ব হচ্ছে প্রায় 42 কিলোমিটার মতো। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 12 মিনিট মতো সময় লাগবে। একটু রেস্ট নিতে নিতে যাব। বাইরে প্রচণ্ড গরম, আর ভালো লাগছে না, এসিটা চালিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ভেতরের ওয়েদার, বেশ অনেকটা টাইমই লাগবে। আর আমরা কিন্তু একটা জায়গায় লাঞ্চও করব, মানে ফতেপুর সিকরি যাওয়ার আগে একটা জায়গায় লাঞ্চ করার জন্য দাদাকে দাঁড়াতে বলেছি, দাঁড়াবে, লাঞ্চ করে তারপরে ফতেপুর সিকরিতে ঢুকবো। ড্রাইভারকে বলেছিলাম একটা জায়গায় দাঁড় করাতে, উনি যে রেস্টুরেন্টটায় দাঁড় করিয়েছে ভীষণ এক্সপেন্সিভ, এসিও নেই। চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস অর্ডার করলাম। ভেজ চাউ আর ভেজ ফ্রাইড রাইসের দাম 200 টাকা করে, আর পনির মাঞ্চুরিয়ানের দাম 300 টাকা। খেতে তো হবে, সারাদিন কিছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। আর মানে দামটা শুনে মনে হচ্ছে যে ইটস ওকে, এই দামের তো হয় রেস্টুরেন্টে, বাট রেস্টুরেন্টটাও যে খুব একটা হাইফাই সেরকম কিছু নয়, নন এসি একটা রেস্টুরেন্ট, এরকম মানে একটু ওভার রেটেড আমার মনে হচ্ছে, ওভার প্রাইস।
এই হলো ভেজ ফ্রাইড রাইস, কোয়ান্টিটি একদমই বেশি না, একদমই মোটামুটি। আর এই হলো ভেজ মাঞ্চুরিয়ান। ভেজ মাঞ্চুরিয়ান কিন্তু বেশ অনেকটা দিয়েছে দেখছি, তবে খাবারের টেস্টটা কেমন সেটা দেখতে হবে। খাবার একেবারেই জঘন্য, মানে খাওয়া যায় না। এখন খিদের পেটে খেতে হবে তাই জন্য খাচ্ছি, আর কোয়ান্টিটিটা একদমই অল্প, জঘন্য খাবার। ভেজ চাউমিন যেটা দিয়েছে, মোটা মোটা নুডলস দিয়েছে, দেখেই ভক্তি লাগছে না। আমরা এই রেস্টুরেন্টটা থেকে খেলাম, শিবা বালাজি ফ্যামিলি রেস্টুরেন্ট। একদমই বেকার খাবার। ড্রাইভাররা এই রেস্টুরেন্টে দাঁড় করালেও কিন্তু একদমই খাবার না, একদম বাজে খাবার। যে রেস্টুরেন্টটা দাঁড় করিয়েছে এখান থেকে ফতেপুর সিকরি প্রায় 12 কিলোমিটার দূরত্বে। চলুন। এসছি হচ্ছে ফতেপুর সিকরিতে, যেখানে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল গাড়ি পার্কিংয়ে। সেখান থেকে 2 কিলোমিটার ভেতরে যেতে হবে আমাদেরকে। গাড়ি যায়, গল্ফ কার যায়, গাড়ি মানে বাস আর গল্ফ কার যায়। আমি তো শুধু বাস যায় শুনে এসেছিলাম, তো এখন দেখি ভেতরে গিয়ে এই 2 কিলোমিটার আমরা কিভাবে যাই। ফতেপুর সিকরির ভেতরে কিন্তু প্রচণ্ড দালালের উৎপাত, গাইড হিসেবে বা এমনি, মানে আপনাকে কনস্ট্যান্টলি ওরা পেছন ছাড়বে না, এটা নিন ওটা নিন সেটা নিন করতেই থাকবে। আমরা জাস্ট যেখান থেকে বাসটা ছাড়ে, সরকারি বাস যেটা আপনাকে ফতেপুর সিকরির ভেতরে ছেড়ে দেবে, 20-30 টাকা করে ভাড়া নেয়, সেই জাস্ট মানে বাসটা খোঁজার জন্য আমাদের পেছনে 4-5 জন পড়ে গেছে। একটু খেয়াল করে এখান থেকে কাউকে নেওয়ার দরকার নেই। আমি তো শুনে এসেছি ভেতরে গাইড অনেক কমে পাওয়া যায়, তো যদি গাইড নিতেই হয় আমাদের মতো তাহলে ভেতর থেকে নেবেন দরদাম করে। বেসিক্যালি এখানে কাউকে জিজ্ঞাসা করবেন না যে কোথায় দিয়ে গাড়ি পাবো বা কি করে যাব। কোনো ট্যুরিস্ট দেখলে তাকে জিজ্ঞাসা করুন, তারা বলে দেবে কোথায় দিয়ে বাস পাবেন। যেখানে আমাদের গাড়িটা পার্কিং করলো সেখান থেকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো আমরা একটু এগিয়ে এসেছি। এখানে দেখুন ট্যুরিস্ট সেন্টার আছে একটা, এই ট্যুরিস্ট সেন্টারের সামনেই এই যে সব বাস দাঁড়িয়ে আছে, আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। এই বাসগুলোই আপনাদেরকে ফতেপুর সিকরি নিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু গল্ফ কারেও যেতে পারেন। এই যে গল্ফ কার দাঁড়িয়ে আছে, এখানে কেউই কোনো কিছু ঠিকঠাকভাবে বলছে। এই যে 30 টাকা করে টিকিট নিল, গল্ফ কারেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, আপনার মর্জি। এই 30 টাকা করে যে টিকিট, যাওয়া আসা নিয়ে কিন্তু 30 টাকা করে টিকিট। এই টিকিটটা আপনাকে নামিয়ে দেবে বুলন্দ দরওয়াজার সামনে, সেখান থেকে কিন্তু এই টিকিটটা আপনাকে রেখে দিতে হবে। ফেরার সময় কিন্তু আবার গল্ফ কার যখন ধরবেন এই টিকিটটা আপনাকে দেখাতে হবে। এই জায়গাটা এতটাই বড়, যদি গাইড না নেন শুনেছি নাকি এখানে কোনো কিছু বোঝা যায় না বা চিনতেও পারবেন না। তাই আমরা একটা গাইড নিয়েছি, আমাদের গাইড দাদা এই গল্ফ কারের পেছনে বসে আছে। কত টাকা কি নেয় সমস্ত কিছুই জানাবো, সঙ্গে থাকবো। চলে এসেছি আমরা ফতেপুর সিকরির যে দিওয়ানে আম, তার সামনে আমাদের গল্ফ কার এখানেই নামিয়ে দিল। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম 35 টাকা করে, তারপরেও এখানে এক্সট্রা 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে পার হেড। আমরা এখান থেকে একটা গাইড নিলাম 250 টাকার বিনিময়ে। গাইড কিন্তু সরকারি গাইড নেওয়াই ভালো, তবে দরদাম করবেন অবশ্যই, কারণ ওরা প্রচুর রেট বলে। সেটা থেকে দরদাম করে আমরা 250 টাকায় ঠিক করেছি। এখন ভেতরে যাব, চলুন। রাহুল টিকিটটা কাটতে গেছে, টিকিটটা কেটে নিলেই আমরা ভেতরে যাব। नमस्ते एंड वेलकम टू माय होम सिटी। माय नेम इज़ पंजाबी, नाइस मीट यू। ये जगह जो देख रहे हैं आप, इसको फतेहपुर सीकरी बोलता है। फतेह के माने जीत होता है और पुर मीन सिटी, कमाइंड फतेहपुर सीकरी। ये फतेहपुर सीकरी सारा जगह अकबर बादशाह ने बनाया। अकबर हिंदुस्तान में तीसरा मुग़ल था। इसको स्टार्ट किया 1570 में बनवाना और 1582 में कंप्लीट। इसको बनाने में पूरा 12 साल लगा, 12 ईयर्स। 1586 में अकबर छोड़कर आगरा चला गया। এটা হলো দিওয়ানে আম পুরো জায়গাটা। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, ওইটাতে আকবর বসতেন, রাজা বসতেন, আর এখানে সমস্ত আম জনতা বসতো, এখানে সভা হতো। আরও একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে মাটিতে রিংটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাতি বাঁধা থাকতো। কেউ খারাপ কাজ করলে হাতি তাকে এখানেই পিষে মেরে ফেলতো। চলুন এবার দিওয়ানে খাসের দিকে যাওয়া যাক। এই যে মনুমেন্টের ভেতরে আমরা এন্টার করছি। अच्छा दादा, ये बाहर से देखने में ना आपको डबल स्टोरी लग रहा है बिल्डिंग्स, लेकिन हम लोग भीतर जाएगा। এটা बिल्डिंग नाम আছে দিওয়ানে খাস। এখানে নবরত্নের সাথে মিটিং করতেন রাজা। এই হচ্ছে দিওয়ানে খাসের জায়গাটা। এই জায়গাটা দেখুন পুরো ওয়াইন গ্লাসের মতো, আর এই যে ডিজাইনটা এই পিলারের, এর ভেতরে সমস্ত রিলিজিয়নের ডিজাইন রয়েছে।
আকবরই কিন্তু দিন এ ইলাহি এই ধর্মে বিশ্বাস করতেন, মানে সমস্ত ধর্ম এক, সমস্ত ভগবান এক, সমস্ত মানুষ এক। তো তারই প্রতীক হিসেবে এই যে নবরত্নের যে সভা, যেখানে নবরত্ন বসে ওনারা মিটিং করতেন, সেই জায়গায় এই ওয়াইন গ্লাসের যে পিলারটা তৈরি করা রয়েছে ওয়াইন গ্লাসের আকারে, এখানে কিন্তু সমস্ত ধর্মের কারুকার্য রয়েছে। এইটা হচ্ছে ওপরে যাওয়ার জন্য গেটটা, এই ওপরে যাওয়ার জন্য। আকবর হচ্ছে এইখানটাতে বসতো, এইখানটাতে। आइटा नीचे आचे ना सुराई, आइटा मुगल सिंबल लाइक ए मुस्लिम, और आइटा कलश आचे हिंदू, और इसके ऊपर में यहाँ ये बुद्धिस्ट, और ये गेट वाला जो है ना कैथोलिक, और ये पर्शियन जिगजैग, ये ब्रैकेट जो है जैन मंदिर स्टाइल है, जैन टेम्पल जो बना है ना दिलवाड़ा माउंट आबू में, वो डिजाइन। স্ট্রাকচারটা দেখার মতো। ये देखो राजा रानी एक खने बैठता था, दो चेयर होता था, और गोटी की जगह लड़कियां खड़ा होता था। यहाँ 16 लड़कियां, 4 यहाँ, 4 वहाँ, 4 उस तरफ, 4 इस तरफ। उनको 4 कलर का ड्रेस पहनाता था, 4 को वाइट, 4 को पिंक, 4 को येलो, 4 को ग्रीन। पैर के अंदर घुंघरू वाला पाजेब होता था। ऐसे करके डाइस फेंकता था, नंबर आता था, लड़की डांसिंग करते रिमूव करता था। तो इनका इंट्रास्टिक गेम था 25 ही, इट मीन्स लूडो लाइक ए चेस। আচ্ছা, এটা হচ্ছে পঞ্চমহল, 5টা ফ্লোর বলে পঞ্চমহল। একে হাওয়া মহলও বলে, কারণ এর পেছনে ঝিল ছিল, যখন ঝিল থেকে হাওয়া দিত তখন এই জায়গাটা ঠান্ডা হয়ে যেত। जैसे जोधाबाई सूर्यवंशी था, ऊपर जाके सूरज को झोल देता था, और मुस्लिम रानी चांद देखता था रमज़ान का, और कृष्ण रानी जब सूरज ढलता था उसका पूजा करता था। तो इसका नाम दिया पंचमहल एंड हवा महल। वैसे हवा महल जयपुर में पिंक सिटी, लेकिन क्यों बोलते हैं? क्योंकि ये ओपिंग है पूरा। पीछे झील होता था, अभी झील नहीं है, लोग खेती करता है। जो हवा चलता था पूरा ठंडा होता था। ये सामने जो जगह है ज्योतिषी के बैठने का जगह है, एस्ट्रोलजर्स। वो 3 कमरों वाला भवन, इसको बैंक बोलता है, ट्रेजरी। এখানে নাকি গার্লস স্কুল ছিল, এই যে এইখানে, আর এই পেছন দিকটা নাকি লাইব্রেরি ছিল। अभी देखिए वो सामने है तानसन उस्ताद का जगह। अच्छा, अकबर का नौरत्न था ना तानसन। तानसन ने राजा को यहाँ संगीत सुनाया, दीपक राग। तो पानी के अंदर ना दिए जल गए थे, और बैजू बाबरा ने सुनाया मेघ मल्हार, तो बिजली हो गया। ये वो जगह है। और ये सामने में जो वाइट जो प्रिंट है ना, ये हमाम है। हमाम का मतलब होता है नहाने का जगह, टर्किश बाथ। और ये छोटा सा जो कमरा है, इसको शीश महल बोलता है, मिरर पैलेस। ये सबसे छोटा रूम है, लेकिन सबसे ज़्यादा खूबसूरत है, क्योंकि इसमें चारों साइड काम किया हुआ है, कार्विन किया हुआ है, तो इसलिए उसको शीश महल बोलता है, मिरर पैलेस। अकबर के टाइम में ग्लास और मिरर था। 1905 में ब्रिटिश गवर्नमेंट है यहाँ, सभी मिरर और डायमंड्स को निकाल के ले गया। कहीं भी दिया लगाने से रिफ्लेक्शन से लाइट होता था। परदेश मूवी देखा, शाहरुख खान का एक गाना जो था ना लास्ट में, नहीं होना था, नहीं होना था, लेकिन हो गया प्यार, महिमा चौधरी शाहरुख खान। यदि के फिल्म भी बना, लेकिन अब बंद है, क्योंकि कोविड के टाइम में अंदर जाता था, कोविड के बाद में बंद कर दिया। বলা যায় এই যে সামনের জায়গাটা, এটা হচ্ছে পাবলিক অডিটোরিয়াম বলা যেতে পারে। এই যে মিডিলে হচ্ছে তানসেন বা এরকম যারা গায়ক ছিলেন তারা এখানে পারফর্ম করতেন, গান করতেন, রাগ গাইতেন। আর ওই যে ওপরে, ওখানে কিন্তু আকবরের বসার জায়গা বা বিশ্রাম কক্ষ বলা যেতে পারে। ওখানে উনি বসে গান শুনতেন, আর এখানে পাবলিক বসতেন, অডিয়েন্স বসতো এখানে। ওই গাছের নিচে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রসোই বা রান্নাঘর, আকবরের রান্নাঘর। কারণ ওনার জন্য ননভেজ খাবার বানানো হতো। যোধাবাই কিন্তু ওনার যে মানে আকবরের যে প্রথম স্ত্রী যোধাবাই, তিনি তো রাধাকৃষ্ণের পুজো করতেন, তো তার জন্য ভেজ খাবার হতো। আকবরের রান্নাঘর ছিল আলাদা। এটা হলো রান্নাঘর, রানী যোধাবাইয়ের রান্নাঘর, যেখানে পিওর ভেজ খাবার দাবার তৈরি হতো। আর এই রান্নাঘরে দেখুন দেওয়ালে সুন্দর ঝুমকোর ডিজাইন করা রয়েছে। তো এখানের গাইড দাদা বলছে এখানে আগে ঝুমকোর ডিজাইন বানানো হতো, সেখান থেকে রানী যোধাবাই ঝুমকোর ডিজাইন সিলেক্ট করতেন, তারপর সেটা মার্কেট থেকে তৈরি হয়ে ওনার কাছে আসতো। কি রোম্যান্টিক ব্যাপার, বাপরে বাপ। এই প্যালেসের ভেতরে যোধাবাই এবং মারিয়াম বাই 2 রানী থাকতেন। এটা হচ্ছে মারিয়ামের থাকার প্যালেস। আর এই দুটো প্যালেস থেকে মানে যোধাবাইয়ের থাকার জায়গা এবং মারিয়ামের থাকার জায়গা থেকেই কিন্তু হাওয়া মহল বা পঞ্চমহল, যেটা যেখানে আকবরের বেডরুম ছিল, সেই জায়গাটা একদম সামনে। এই সিঁড়ি দিয়ে রানীরা উঠে আকবরের বেডরুম পর্যন্ত যেত। এই যে মারিয়াম প্যালেসের ভেতরটা দেখুন, এই যে এইগুলো দিয়ে ওপরে ওঠা যেত, এখন তো বন্ধ আছে। এইখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে। এই সামনেটাতে না
প্রত্যেক ফ্রাইডে করে মিনা বাজার বসতো। এটা শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির জন্যই বসতো, রানীদের জন্য বসতো। আর এই যে এই প্যালেসটা সামনে দেখতে পাচ্ছেন, এটা যোধাবাইয়ের প্যালেস। ভেতর থেকে দেখবো আমরা। এই যে ছোট ছোট বারান্দাগুলো রয়েছে, এগুলোকে ঝাড়কা বলে, দেখার জন্য, এখানে দাঁড়িয়ে উকি ঝুঁকি মারার জন্য আর কি, ঝাড়কা। এই যে সেল কাউন্টার ফর ডিপার্টমেন্ট পাবলিকেশন, এখানে সমস্ত আর্কিওলজিক্যাল বই আছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এই হলো যোধাবাইয়ের প্যালেসের ভেতরটা। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওখানে থাকতো ভগবান রাধাকৃষ্ণের মূর্তি। আর এই দিকে মানে দরজা দিয়ে ঢুকেই আপনার ডান হাতে পড়বে সামার প্যালেস, আর বাঁ হাতে এটা হচ্ছে উইন্টার প্যালেস। সামার প্যালেসের ওপরে ঝাঁঝরা লাগানো রয়েছে দেখুন, হাওয়া চলাচলের জন্য। ওদিকে ঝিল ছিল, তাই জন্য গরমকালে ওখানেই থাকতেন রানী যোধাবাই, এবং শীতকালে এই দিকটা চারিদিক দিয়ে আটকানো যাতে এখানে গরম হয়। আর রানী যোধাবাইয়ের কিন্তু 160টা টোটাল সার্ভেন্ট ছিল, যারা এই সার্ভেন্ট কোয়ার্টারেই থাকতেন। সিকরির পার্টটা আমাদের কমপ্লিট হলো। এবার ফতেপুরের দিকে যাচ্ছি আমরা, একটুখানি হাঁটতে হবে। এদিক থেকেই কিন্তু মানে ফেরার গাড়ি পাবেন, এই গাড়িগুলো করে আপনারা ফিরতে পারেন। এই হচ্ছে ফতেপুর। এই ফতেপুরের বাইরেই কিন্তু আপনারা খাবারের দোকান পাবেন, জল কিনতে পারবেন। আর বাদবাকি কিন্তু কোনো জায়গায় মানে সিকরির ভেতরে কিন্তু কোনো খাবার টাবারের কোনো কিছু দোকান দেখতে পাবেন না। এখানে কিন্তু জুতো পরে ঢুকতে পারবেন না। ওই যে শৈলী মায়ের কাছে জুতো দিতে গেল, কারণ মা বললো যাবে না। এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে জুতো রেখে আপনাদেরকে ভেতরে এন্টার করতে হবে। কি ঠান্ডা ঠান্ডা হাওয়া। এটা হচ্ছে শাহী দরওয়াজা। বাহ, ওপরটা দেখুন। এই দরজাটার ভেতর দিয়ে আমরা আসলাম, এই যে এখান থেকে। এটা হচ্ছে শাহী দরওয়াজা। এখান থেকে আকবর ভেতরে আসতেন। ঠিক তার অপোজিটে এখানে হচ্ছে দরগা। এই দরগায় যেতেন প্রে করতে। এটা হচ্ছে বুলন্দ দরওয়াজা। এটা হচ্ছে জনসাধারণের জন্য। বুলন্দ মানে উঁচু, আর দরওয়াজা মানে দরজা, উঁচু দরজা এটা। এদিকে রয়েছে প্রচুর 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 কবর। আকবরের গুরুর ফ্যামিলি মেম্বাররা এখনও মারা গেলে এখানে কবর দেওয়া হয়, সমাধিস্থ করা হয় আর কি। বাইরে যেগুলো আছে যে সমস্ত সমাধি, সমস্ত ছেলেদের, আর ভেতরে যেগুলো আছে সেগুলো সব মহিলাদের সমাধি আর কি। চলুন এখন আমরা দরগার ভেতরে যাব। দরগার ভেতরে কিন্তু ফোন বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ না। এটা হচ্ছে জামা মসজিদ, এটা হচ্ছে সেলিম চিশতির দরগা। এখন বাসে উঠবো, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে ফতেপুর সিকরি। এই গাইড দাদার সাথে আমরা পুরো এই জায়গাটা ঘুরে দেখলাম এবং আমাদেরকে ভীষণ ভালোভাবে বুঝিয়েছে। দাদা কিন্তু গভর্নমেন্টের গাইড। এই হচ্ছে দাদার কার্ড। এই যে এখানে দেখুন নাম্বার লেখা আছে, লাইসেন্স নাম্বার লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে, সমস্ত কিছু লেখা আছে। থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো। ফতেপুর আর সিকরি ঘুরে চলে আসলাম। আমাদের যে গাইড দাদা ছিল তিনি ভীষণ ভালোভাবে ঘুরিয়েছে। উল্টে তার সাথে আমাদের যে টাকায় কথা হয়েছিল তার থেকে বেশি টাকাই আমরা পে করলাম, কারণ আমাদের ভালো লেগেছে তাই জন্য। এটা যার যার তার ব্যাপার। দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ওয়াও, একটা শপে এসেছি দেখুন, কাজ দেখুন হাতে। ওয়াও, মার্বেল দিয়ে করা দেখুন। पर एक चीज दिखाएंगे आप, there's a very famous art of my play that for the nights for the tea candle light, small candle from here. ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গাড়ি উঠে আগ্রার উদ্দেশ্যে রওনা দেব। আগ্রা স্পেশাল পেঠাও আপনারা ট্রাই করতে পারেন। এক ধরনের মোরব্বাই বলতে পারেন। ড্রাইভাররা নিয়ে যায় দোকানে, তবে আপনারা চাইলে বাজার থেকে নিজেরাও কিনতে পারেন। তবে দরদাম করা কিন্তু মাস্ট। বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে এই পেঠা। এখন মোটামুটি ওই 4:45 মতো বাজে। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে আগ্রা ক্যান্ট স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে মথুরা জংশনের জন্য। চলুন যাওয়া যাক। ট্যুর সংক্রান্ত যে কোনো রকমের প্রয়োজনে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমরা অবশ্যই যথাযথ সাহায্য করার চেষ্টা করব। আগ্রা ট্যুরের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।